ইয়েস, ডিটেকটিভ বিরাজ সেন স্পিকিং। বলুন। হ্যাঁ, আসতে পারেন, কোনো অসুবিধে নেই। কে ফোন করেছিল বিরাজ? কোনো ক্লায়েন্ট নাকি? বিরাজ ফোনটা রাখার পর কথাটা বলল প্রদ্যুগ্ন। এতক্ষণ সে শুধু ফোনের ওপারে বিরাজের কথাবার্তাই শুনতে পাচ্ছিল। ক্লায়েন্ট বলেই মনে হচ্ছে, অচেনা ভদ্রলোক। তবে ভদ্রলোকের কথা শুনে মনে হচ্ছে তিনি বড় বিপদে পড়েছেন, বা ইতিমধ্যে তার বাড়ির কারোর কোনো দুর্ঘটনা ঘটেছে। নাম বলল অনুজয় চৌধুরী। অনুজয় চৌধুরী? নামটা কেমন চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, মনে পড়েছে। রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বর্তমান এমডি বিজয় রায়ের স্ত্রীর যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তারই দাদা এই অনুজয় চৌধুরী। অস্বাভাবিক মৃত্যু? কীরকম? বিষক্রিয়ায় মৃত্যু। শরীরে বিষের সন্ধান পাওয়া গেছে। হয়তো ফুড পয়জনিং থেকেই মৃত্যু হয়েছে, কিন্তু কোনো খাবারেই কোনো বিষের সন্ধান পাওয়া যায়নি। তার দাদা অনুজয়ের সন্দেহ তার শ্বশুরবাড়ির লোকেরাই হয়তো তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলেছে। আসলে গৃহবধূ মারার কেস, বুঝতেই তো পারছো। হ্যাঁ, আর সেই জন্যই বোধহয় ওনার দাদা আসছেন এই কেসটা সম্পর্কে আমাকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়ার জন্য। ঠিক আছে, বাকি কথাটা না হয় ওনার দাদা অনুজয় বাবুর মুখ থেকেই শুনবো। ঠিক আছে বিরাজ, আমি এখন তাহলে উঠলাম, আবার থানায় যেতে হবে। প্রদ্যুগ্ন উঠে দাঁড়ালো। দিন তিনেক আগের কথা। রাত তখন 11:15 হবে। বৌদিমণি, তুমি না হয় খেয়ে দিয়ে শুয়ে পড়ো। দাদাবাবু আসলে না হয় আমি দাদাবাবুকে খেতে দেব। দেখো, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। না না, ও আসুক, তারপর না হয় ওকে খেতে দিয়ে আমি। ওই বুঝি দাদাবাবু এলো। দাঁড়া লতা, আমি দরজাটা খুলছি। কলিং বেলের শব্দ শুনে লতা দরজাটা খুলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দরজার কাছে এগিয়ে গেল জয়িতা। এ কি বিজয়, তুমি তুমি আবার মদ খেয়ে এসেছো? মদ? সত্যি? তুমি এখনো সেই? যাই হোক, মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করলে আর কি বা জানবে? একে মদ খাওয়া বলে না, বলে ড্রিঙ্কস করা। আর পার্টিতে গেলে, স্ট্যাটাস মেনটেন করতে গেলে একটু ড্রিঙ্কস করতেই হয়। পার্টি? কই, তুমি পার্টিতে যাবে আমাকে বলনি তো? তোমাকে বলার প্রয়োজন মনে হয়নি, তাই বলিনি। যাই হোক, আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। কথাটা বলে বিজয় নেশাগ্রস্ত অবস্থাতেই খানিক হেলতে দুলতে ওপরে উঠে গেল। বিজয় তার ঘরে না যাওয়া পর্যন্ত জয়িতা এক দৃষ্টে তার দিকে তাকিয়েই রইল। হয়তো প্রথমবার তাকে পার্টিতে না নিয়ে যাওয়ার জন্য তার মনের মধ্যে একটু খারাপ লাগা প্রকাশ পেল, কিন্তু বাইরে সেটা সে প্রকাশ করল না। বৌদিমণি, দাদাবাবু নিশ্চয়ই ওই পার্টিতে ওই অসভ্য মেয়েটার সাথে গিয়েছিল। কেমন অসভ্য মেয়ে রে বাবা! বিয়ের পরও দাদাবাবুর পিছন ছাড়ছে না। ছাড় ওসব কথা, তুই বরং কিচেনে গিয়ে যা খাওয়ার খেয়ে বাকি খাবারটা ফ্রিজে ঢুকিয়ে দিবি। আমি আজ আর কিছু খাবো না। তুই খেয়ে দিয়ে শুয়ে পড়, আর দেরি করিস না, অনেক রাত হয়ে গেছে। বৌদিমণি, লতা জয়িতাকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সে খেয়াল করল জয়িতা তার প্রত্যুত্তরের কোনো রকম অপেক্ষা না করেই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল। লতা ভালো করে লক্ষ্য করলে হয়তো দেখতে পেত জয়িতার চোখের কোণে তখন জল চিকচিক করছিল। বাবা, আপনার চা। পরের দিন সকালবেলা
হাসি মুখে চায়ের কাপ হাতে শ্বশুরমশাই অলোকরঞ্জন বাবুর ঘরে এসে উপস্থিত হলো জয়িতা। হ্যাঁ হ্যাঁ মা, দাও দাও দাও। খবরের কাগজটা ভাঁজ করে পাশে সরিয়ে রেখে জয়িতার হাত থেকে চায়ের কাপটা নিয়ে বেশ খুশি হয়েই কথাটা বললেন অলোকবাবু। সত্যি মা, সকালবেলা উঠে তোমার হাতের এই গরম চা খেলে দিনটা খুব ভালো কাটে। হ্যাঁ, অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি সকালে তোমার হাতের এই চায়ের জন্য। ও তো আদিক্ষেতা ভালো নয় সব ব্যাপারে। ও মা, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য চাটা নিয়ে আসি। আকমা, তোমাকে আরো তো ব্যস্ত হতে হবে না, লতা আছে, ওই চা করে দিতে পারবে। তুমি বরং ছেলেটার অফিসের টিফিনের ব্যবস্থা করো। আচ্ছা মা। আর শোনো বৌমা। জয়িতা ঘর ছেড়ে চলেই যাচ্ছিল। এমন সময় বিজয়ার ডাকে বেশ আগ্রহভাবে তার দিকে তাকালো জয়িতা। বলি, টাকার ব্যবস্থা হলো কিছু? মা, আসলে বলছিলাম যে আপনি জানেনই তো আমাদের বাড়ির অবস্থা। বাবা কয়েক মাস ধরে অসুস্থ হয়ে রয়েছে, আর দাদা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে খুব একটা বেশি কিছু উপার্জন করতে পারে না, এখনো বিয়েটাও করে উঠতে পারেনি। তার মধ্যে তা বললে কি হয় বৌমা? ছেলেটা তো তোমার বাড়ি থেকে কিছু না নিয়েই তোমাকে বিয়ে করে নিয়ে আসলো। কত স্বাদ ছিল ছেলেটার বিয়ে দিয়ে বৌমার বাপের বাড়ি থেকে আর কিছু না হোক অন্তত কয়েক ভরি সোনা, খাট, আলমারি, আর আমাদের ছেলের জন্য একটা 2 চাকা অন্তত পাবো। তা ছেলেটা আমার সেই শখ পূরণ করলে তো? ওর তোমাকে পছন্দ হলো। কি দেখে যে পছন্দ হলো কে জানে। তা আমাদের ছেলের ইচ্ছার বিরুদ্ধে তো কোনোদিন কিছু বলিনি, তাই ইচ্ছা না থাকলেও তোমাকে আমাদের মেনে নিতে হলো। না হলে আমাদের নূপুরের সাথে যদি ছেলেটার বিয়ে দিতাম, ওর বাবা এখানকার এমপি ছিলেন, মেয়ে জামাইকে অনেক উপহার দিতেন, আর বিপদে আপদেও সাহায্য পেতাম। কিন্তু তোমার থেকে তো আমি কিছুই পাচ্ছি না। সামান্য কিছু টাকা চেয়েছি মেয়েটার বিয়ের জন্য, তাও নাকি তোমাদের দেওয়ার ক্ষমতা নেই। বিজয়া, একটু চুপ করো না। একবার শুরু করলে আর থামো না। ওর কাছ থেকে সাহায্য পাও না বলছো কেন? হ্যাঁ, ও যে সারাদিন এই বাড়ির কাজ করছে, আমাদের ছেলেটা অফিস যাওয়ার সময় সব কিছু গুছিয়ে দিচ্ছে, তাই বা কম কিসের? মেয়ে তো আমাদের একেবারে লক্ষ্মীমন্ত মেয়ে। লক্ষ্মী না চাই, অলক্ষ্মী একটা। তুমি যে ওর হয়ে এত সাফাই গাইছো, তুমি কি ভুলে গেছো ও বিয়ে হয়ে আসার পরই তোমার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে? এখন তো ঠিক করে হাঁটা চলা করার ক্ষমতাও তুমি হারিয়েছো। তুমি 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 ওই জন্য মেয়েটাকে দোষ দিচ্ছ? হ্যাঁ, কেন কেন মেয়েটাকে দোষ দিচ্ছ কেন? আমার অদৃষ্টে এইটা লেখা ছিল, তাই আমার এই দুরবস্থা হয়েছে। হ্যাঁ, যাও মা, তুমি তুমি তোমার কাজ সারো গিয়ে। আচ্ছা বাবা। এই তোমার জন্য মেয়েটা এত আশকারা পাচ্ছে, তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। ওর বাপের বাড়ি থেকে আমার মেয়ের বিয়ের টাকাটা তো ঠিকই আমি আদায় করেই ছাড়ব। জয়িতা চলে যাওয়ার পর বেশ একটু দৃঢ় মেজাজের সাথেই কথাটা বলে উঠলেন বিজয়া দেবী। এ কি রচনা, তুমি তুমি আমার ঘরে কি করছো? পরের দিন সকালবেলা, সেদিনটা ছিল রবিবার, কিচেন থেকে নিজের ঘরে ঢুকে একমাত্র ননদ রচনাকে ঘরের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কথাটা বলে উঠল জয়িতা। আসলে বৌদি, আজ উইকেন্ডে আমরা বন্ধুরা মিলে একটু ঘুরতে যাব। তুমি তো জানোই, বলো, তোমার বডি স্প্রেটা একটু ইউজ করছি। আসলে ওই বডি স্প্রের স্মেলটা আমার খুব সুন্দর লাগে, তাই একটু আর কি। বেশ মৃদু হেসে কথাটা বলে উঠল রচনা। রচনা স্মার্ট, সুন্দরী, শিক্ষিতা,
1 বছর হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। বিয়ের তোড়জোড় চলছে। পাত্র রচনারই পছন্দ করা, নাম জয়ন্ত। জয়ন্তদের নিজস্ব একটা ওষুধের ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। বডি স্প্রে? কথাটা বলে জয়িতা তার ড্রেসিং টেবিলের ওপর থেকে বডি স্প্রে শিশিটা তুলে নিতে খানিকটা যেন হতাশই হয়ে গেল। রচনা, এটা তো শেষ হয়ে গেছে। ওহ কাম অন বৌদি, আসলে স্মেলটা এত সুন্দর লাগলো তাই একটু বেশি স্প্রে করে দিয়েছি, আর একটা না হয় কিনে নিও। রচনা, বডি স্প্রেটা আমার দাদা আমাকে দিয়েছিল, আর তুমি তো জানোই আমার দাদার স্যালারি অতটাও ভালো নয়। শুধু শুধু আমি একটু সাজতে ভালোবাসি বলে দাদা নিজের হাত খরচের টাকা জমিয়ে আমার জন্য কসমেটিক্সের জিনিস কিনে আনে। এখনও 1 সপ্তাহও হয়নি দাদা আমাকে এই বডি স্প্রেটা দিয়েছে। আমি মাত্র 1 দিনই এটা ইউজ করেছি। ওহ বৌদি, একটা সামান্য বডি স্প্রের জন্য এরকম সেলফিশ বিহেভিয়ার করবে না, এসব আমার একদম পছন্দ নয়। কিন্তু তা করবে না? কোন স্ট্যাটাসে বিলং করে সেটা দেখতে হবে না? ওদের কথার মাঝখানে কখন যে বিজয়া দেবী দরজার সামনে এসে দাঁড়িয়েছেন সেটা জয়িতা বুঝতেই পারেনি। হ্যাঁ মা, যা বলেছ সত্যি, দাদার পছন্দটা বলিহারি। ওরকম বডি স্প্রে আমার ছেলেটাকে বললে গন্ডায় গন্ডায় কিনে দিতে পারে। মা, কিছু মনে না করলে একটা কথা বলি। আপনার ছেলের তো সামর্থ্য আছে, তা রচনাকে বলুন না ওর দাদার কাছ থেকে একটা বডি স্প্রে নিতে। আর অতই যখন সামর্থ্য, তাহলে রচনার বিয়ের টাকাটা আমাদের বাড়ি থেকে নেওয়ার কি দরকার? আপনার ছেলেই তো ধুমধাম করে ওর বোনের বিয়ে দিতে পারে। কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বললে? মা থামো। কথাটা বলে বিজয়া জয়িতার দিকে তেড়ে আসছিল। এমন সময় তাকে থামিয়ে দিল বিজয়। বিজয়ও তখন সেখানে এসে দাঁড়িয়েছিল। তোমাদের ঝগড়া থামাও মা। দাদা, তুই তুই বৌদির হয়ে সাফাই গাইছিস? তুই মায়ের সঙ্গে তর্ক করছিস দাদা? আমি কারোর সাথেই তর্ক করছি না, আমি শুধু মাকে থামতে বলছি। ছেড়ে দে রচনা, আমাদের খোকা এখন ওর বউয়ের কথা শুনবে, আমাদের কারো কথা শুনবে না। চলে আয় রচনা, চলে আয়। বিজয় জয়িতার দিকে এগিয়ে গেল। তারপর বেশ দৃঢ়ভাবেই বলল, জয়িতা, তুমি মায়ের সাথে এমনভাবে কথা বললে কেন? বিজয়, আমি তো কিছু ভুল বলিনি, আমি শুধু বলেছিলাম। জয়িতা! জয়িতা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বিজয় জয়িতার ডান গালে 1 থাপ্পড় মারল। অকস্মাৎ এমন আঘাতে জয়িতার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। বিজয়, এই মুহূর্তে তুমি মায়ের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও বলছি। থাক বাবা থাক, বৌমা ছেলে মানুষ, না বুঝে ভুল করে বসেছে। না মা, তুমি আমার মা, তোমাকে যে অপমান করবে আমি তাকে কখনোই ছেড়ে দেব না। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাও মায়ের কাছে। আমাকে আমাকে ক্ষমা করে দেবেন মা। আপনার সাথে ওইভাবে কথা বলাটা আমার সত্যিই উচিত হয়নি। জয়িতার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। দুঃখে আর অপমানে সে চরমভাবে ব্যথিত। ঠিক আছে বৌমা, খোকা খেতে আয়। বিজয়া আর রচনা চলে গেল। বাইরে তারা একটু সৌজন্যবোধ প্রকাশ করলেও জয়িতাকে অপমান করার জন্য তারা বিজয়ের প্রতি বেশ খুশি হয়েছে। বিজয়ও তাদের সাথে চলে গেল। আচ্ছা বৌদিমণি, ওরা তোমাকে এত অপমান করে, তুমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না কেন গো? হ্যাঁ, আমি হলে না কবেই চলে যেতাম শ্বশুর বাড়ি ছেড়ে। স্বামী তো কি হয়েছে? তখন দুপুরবেলা। জয়িতা তখন রান্নাঘরে রান্না করছে। রান্নাঘরে
তার রান্নার কাজে সাহায্য করতে করতে কথাটা বলল লতা। লতা, মেয়েদের কাছে শ্বশুরবাড়ি মানেই তার নিজের বাড়ি, আর নিজের বাড়ি ছেড়ে কেউ অন্য কোথাও যায় নাকি? যখন খুব ছোট ছিলাম তখন আমার মাকে হারাই। বাবা একটা প্রাইভেট ফার্মে কাজ করে কোনো রকমে আমাকে আর দাদাকে মানুষ করেছে। বিয়ের পর তাই আমার শাশুড়ি মাই আমার মায়ের মতন। তাই মায়ের কথা থেকে কখনো রাগ করলে চলে বল? আর বাড়ি ছেড়ে চলে যেতে বলছিস? তুই তো জানিস আমার দাদার অবস্থা। কোনো রকমে দাদার আর বাবার সংসারটা চালায়। তার উপর বাবা অসুস্থ, তার চিকিৎসার খরচ আছে। এখন আমি যদি দাদার কাছে যাই তবে দাদা সংসারটা চালাবে কি করে বলতো? আর তাছাড়াও এই বাড়ি ছেড়ে আমি যাবই বা কেন? বিজয় আমাকে হাতে ধরে এ বাড়িতে নিয়ে এসেছে। সে যাই বলে থাক, সে তো আমার স্বামী। আর বাঙালি মেয়েদের কাছে তার স্বামী তাদের সব। তাকে ছেড়ে কি যেতে আছে বল? আর বাবা আমাকে এত ভালোবাসেন, আমি চলে গেলে তাকে কে দেখবে? কিন্তু কিন্তু বৌদি। নে, আর কথা না বলে মাংসটা ভালো করে কষাতো। দুপুর হতে চলল, বাবার খাওয়ার সময় হয়ে গেল। সত্যি বৌদি, তুমিও পারো বটে। এ কি বাবা, আপনি এই শরীর নিয়ে আবার এখানে এলেন কেন? আমি তো ঘরেই আপনার খাবার নিয়ে যেতাম। জয়িতা আর লতা মিলে ডাইনিং টেবিলে খাবার বাড়ছিল। এমন সময় ক্রাচ হাতে হলঘরে অলোকবাবুকে দেখে বেশ অবাক হয়েই কথাটা বলল জয়িতা। আরে আরে, ঠিক আছে মা, আজ রবিবার, ছুটির দিন, সকলের সাথে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর রোজ রোজ আমার ঘরেতে খাবার পৌঁছে দিয়ে আসতে তোমারও তো খাটনি হয় মা। দাও দাও মা, খেতে দাও। মাংসটা মনে হয় খুব খুব সুন্দর হয়েছে, গন্ধ তো দারুণ বেরিয়েছে গো। না বাবা, দিচ্ছি। কি হলো, এত বেলা হয়ে গেল, খাবার কোথায়? সেই সময় বিজয়ও তাড়াহুড়ো করে এসে চেয়ারে বসে পড়ল। বিজয়া দেবী আর রচনাও চলে এলো সেখানে। এ কি বাপি, তুমি এই শরীর নিয়ে আবার কেন এলে এখানে? বৌদি না হয়। তোর বৌদি আর কত কাজ করবে বলতো মা? হ্যাঁ, সারাদিনই তো কাজ করে। তুইও তো তোর বৌদির হাতে হাতে একটু কাজ করে দিতে পারিস। ওহ কাম অন বাপি, আমি করব ঘরের কাজ? আমার কলেজ আছে, টিউশন থাকে, আমি কেন ঘরের কাজ করতে যাব? মা রচনা, বিয়ের পর তো সব কাজ তোমাকেই করতে হবে মা। হো বাপি, আমি কি কোনো কারখানার সাধারণ লেবারকে বিয়ে করব নাকি? আমি যাকে বিয়ে করব সে একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক, ঘরে চাকর ঝি সবই আছে। আমাকে সেখানে কোনো কাজই করতে হবে না, বুঝলে? আরে বৌদি, বৌদি, কি হলো তোমার? হঠাৎ করে জয়িতাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে কথাটা চিৎকার করে বলে উঠল লতা। মা, মা, কি হলো তোমার? জয়িতার অবস্থা দেখে অলোকবাবু কোনো রকমে উঠে দাঁড়াতে চাইলেন। জয়িতা, কি হলো তোমার? বিজয় জয়িতার সামনে গিয়ে বসল। জয়িতার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। তার মানে আপনি বলতে চাইছেন আপনার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরাই কোনোভাবে আপনার বোনের মৃত্যুর জন্য দায়ী? মানে ওরাই খুন করেছে আপনার বোনকে, তাই তো? বিরাজের বাড়িতে এখন বসে আছে অনুজয় চৌধুরী। নিজের একমাত্র বোনের অস্বাভাবিক মৃত্যুতে সে ভীষণভাবে ভেঙে পড়েছে। মা মারা যাবার পর সে আর তার বোন জয়িতা বড়ই যত্নে মানুষ হয়েছে তার বাবার কাছে। আর অনুজয়ও তার বোনকে ভীষণভাবে স্নেহ করত।
দেখুন বিরাজবাবু, আমি জানি এখন আপনি আমাকে কি বলবেন। আমি হয়তো অযাচিতভাবেই ওর শ্বশুরবাড়ির লোকেদের সন্দেহ করছি, কিন্তু বিরাজবাবু আপনি বিশ্বাস করুন, আমার সিক্স সেন্স বলছে ওর শ্বশুরবাড়ির লোকেরাই কোনোভাবে ওকে মেরেছে। বিশেষ করে ওর শাশুড়ি, মানে ওই বিজয়ের মা। যতটা সন্দেহ হচ্ছে এটা ওনারই কোনো চক্রান্ত হবে। উনি কোনো দিনই জয়িতাকে সহ্য করতে পারতেন না। ওনার ওপর আপনার এরকম সন্দেহের কারণটা জানতে পারি অনুজয়বাবু? আসলে বিরাজবাবু, ওনার শাশুড়ি, আসলে ওনার মেয়ে, মানে ওই রচনা, বিজয়ের বোন, ওর বিয়ের জন্য আমাদের কাছ থেকে টাকা দাবি করছিলেন। এ ব্যাপারে জয়িতাকে বারবার চাপও দিচ্ছিলেন। ওনাদের মেয়ের বিয়ের জন্য আপনাদের ফ্যামিলির কাছ থেকে টাকা দাবি করেছিলেন কেন? আসলে জয়িতার লাভ ম্যারেজ হয়েছিল, মানে ওদের বাড়ি থেকে জয়িতার সাথে ওদের ছেলের বিয়ে দিতে রাজি হচ্ছিল না। আসলে ওদের স্ট্যাটাস বুঝতেই তো পারছেন, তাই ওরা পালিয়ে গিয়ে রেজিস্ট্রি করেই বিয়ে করে। তারপর অবশ্য দুপক্ষের বাড়ি থেকে সকলেই এই বিয়েটা মেনে নেয়, কিন্তু তখন বিয়ের সময় কিছু দিতে পারেনি বলে এখন ওনারা একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দাবি করছে আমাদের তরফ থেকে। মানে বুঝতেই তো পারছেন। আচ্ছা, তা ওনারা কত টাকা চাইছেন আপনাদের কাছ থেকে? 2 লাখ টাকা। 2 লাখ? কথাটা শুনে বিরাজ যেন একেবারে হতবাক হয়ে গেল। সত্যি, এখনকার দিনেও এই উন্নত সমাজেও যৌতুক প্রথার বিষয়টা গেল না। উচ্চবিত্ত ঘরেরই হোক বা মধ্যবিত্ত ঘরের, যৌতুকের জন্য গৃহবধূর ওপর অত্যাচার, তাদের পুড়িয়ে মারার ঘটনা তো এখন খবরের কাগজে তো হামেশাই চোখে পড়ে বিরাজের। তবে সে ভাবতেও পারেনি এমন একটা কেস কখনো তার কাছেও আসতে পারে। তা আপনারা কি সেই টাকাটা দেবেন বলেছিলেন? প্রথমে বাবা একটু অস্বীকার করছিল, তারপর আমি বাবাকে বুঝিয়ে বললাম, একটা মাত্র বোন বলে কথা, সে যখন বলছে তখন টাকাটা দিয়ে দেওয়াই ভালো। তাকে যখন সারা জীবন ওই সংসারেই কাটাতে হবে। আমরা তাদের থেকে কয়েকটা মাস সময় চেয়ে নিয়েছিলাম। আসলে অনেকগুলো টাকার দরকার, তো কোনো জায়গা থেকে লোনের ব্যবস্থা করতে হবে। কিন্তু বিশ্বাস করুন, আমরা ওদের টাকাটা দেব বলেছিলাম। তবে তবে কেন আমার বোনের প্রাণটা এভাবে অকালে নিয়ে নিতে হলো তাদের? নিজেকে সামলাতে পারল না অনুজয়, অঝোর ধারায় কেঁদে উঠল। শান্ত হন অনুজয়বাবু, এই নিন জল খান। অনুজয়ের দিকে জলের গ্লাসটা বাড়িয়ে দিল বিরাজ। জল খেয়ে কিছুটা শান্ত হলো অনুজয়। আচ্ছা অনুজয়বাবু, আপনি বলছেন আপনার বোনের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, ওনার পেটের মধ্যে বিষ পাওয়া গেছে, কিন্তু ওই বাড়ির খাবারের মধ্যে কোথাও কোনো বিষের সন্ধান কিন্তু পাওয়া যায়নি, আর উনি তখনও কোনো খাবার খাননি। তবে ওনার শরীরের মধ্যে বিষটা এলো কিভাবে, যার প্রভাবে উনি মারা গেলেন? সেটা তো আমারও প্রশ্ন বিরাজবাবু। বিষটা আমার বোনের পেটের মধ্যে ঢুকলো কিভাবে? নিশ্চয়ই কেউ ওকে কোনো বিষ মেশানো খাবার ওকে খেতে দিয়েছিল, আর সেটা খেয়েই মারা গিয়েছে জয়িতা। হয়তো সেই খাবারটা বাইরে থেকে আনা হয়েছিল। পুলিশের কাছে কেউ সেটা স্বীকার করছে না। পুলিশের কাছে যেটা স্বীকার করছে না সেটা যে আমার কাছে স্বীকার করবে এমন কোনো নিশ্চয়তা নেই। আর তাছাড়া একজন প্রাইভেট ডিটেকটিভের কাছে কেউ চট করে কোনো কথা বলতেও চায় না। তবে আপনি যখন বলছেন তখন আমাকে তো একবার চেষ্টা করে দেখতেই হবে। আপনি প্লিজ চেষ্টা করুন বিরাজবাবু। আমি চাই আমার বোনকে যে বা যারা মেরেছে তাদের যেন যথাযোগ্য শাস্তি হয়। এতে যদি আমার বোনের আত্মার শান্তি হয়। দাদা হয়তো নিজের বোনকে বাঁচাতে পারলাম না। অনুজয়বাবু, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আমি কথা দিচ্ছি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব, কিন্তু তার আগে পুরো ব্যাপারটা খতিয়ে দেখবার জন্য আমাকে
আপনার বোনের মানে জয়িতা দেবীর শ্বশুরবাড়িতে একবার যেতে হবে। ওখানেই তো উনি মারা গিয়েছিলেন। তাই খুনের জায়গাটা ভালো করে না দেখলে কিভাবে রহস্যের সমাধান করব বলুন তো? ঠিক আছে, আমি আপনাদের ঠিকানাটা বলে দিচ্ছি। না অনুজয়বাবু, ঠিকানা নয়, আমি চাই আপনিও যাবেন আমাদের সঙ্গে। আমি? কিন্তু আমি কেন? দেখুন অনুজয়বাবু, আমার কাজের পদ্ধতিটা একটু অন্যরকম। যেহেতু জয়িতা আপনার বোন ছিল আর আপনিই আমাদের নিযুক্ত করেছেন, তাই আমি মনে করি আমাদের সমস্ত কাজে আপনাকেও আমাদের সাথে থাকতে হবে। আপনিও জয়িতা দেবীর শ্বশুরবাড়িতে যাবেন আর সব সময় আমাদের সাথেই থাকবেন। কিন্তু বিরাজবাবু, আমাকে ওই বাড়ির লোকেরা মানে জয়িতার শাশুড়ি খুব একটা ভালো চোখে দেখেন না। হ্যাঁ, সে ব্যাপারটা আপনি আমাদের ওপরে ছেড়ে দিন অনুজয়বাবু। প্রদ্যুম্ন থাকতে ওরা আমাদের কোনো কাজেই বাধা প্রদান করতে পারবে না। প্রদ্যুম্ন? মানে আপনি কি ওসি প্রদ্যুম্নবাবুর কথা বলছেন? কিন্তু উনি কেন? আরে, একজন পুলিশের লোক না থাকলে যে ওই বাড়ির দরজা থেকেই আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবে? আর যা বর্ণনা দিলেন আপনি ওই বাড়ির সম্পর্কে আমাদের, এটা হওয়াটা অস্বাভাবিক নয়। তাই সঙ্গে একজন পুলিশ থাকাটা তো আবশ্যিক। আজ বিকেলবেলা আপনি এখানে চলে আসবেন অনুজয়বাবু, ঠিক 5টার সময় কিন্তু বেরোবো। তখন 5:15। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে রচনা দেখল 3 জন যুবক দরজার বাইরে দাঁড়িয়ে আছে, যাদের একজন পুলিশ। এদের দুজনকে রচনা চিনলেও একজন অপরিচিত। আপনারা? নমস্কার। আপনি নিশ্চয়ই রচনা দেবী, এবাড়ির বর্তমান মালিক অলোক রায়ের একমাত্র কন্যা। হ্যাঁ, কিন্তু আপনাকে? আমি বিরাজ, ডিটেকটিভ বিরাজ সেন। রচনাকে নিজের পরিচয় জানালো বিরাজ। তার সাথে এখানে আসার কারণটা সবটাই সে নিজের মুখেই জানালো রচনাকে। আসুন, আপনারা ভেতরে আসুন। মা, একটু এদিকে এসো তো। কি হয়েছে মা? এ কি, আপনারা আবার এসেছেন? রচনার ডাক শুনে নিচে নেমে এলো বিজয়া, আর নিচে নেমে প্রদ্যুম্নকে দেখে বেশ একটু বিরক্তই হয়ে গেল। ওই মেয়ের মৃত্যুর ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। কিভাবে যে ও মারা গেল তার বিন্দু বিসর্গও আমি বলতে পারবো না। আসলে আপনি সামান্য একটু ভুল করছেন। প্রদ্যুম্ন নয়, আসলে আমি এসেছি এই কেসের তদন্ত করতে। খানিক কৌতূহল নিবারণের জন্য বলতে পারেন। নিচে নেমেই বিজয়ার প্রথমেই চোখ গিয়েছিল প্রদ্যুম্নর দিকে, তাই বিরাজকে সে প্রায় দেখতে পায়নি বললেই চলে। হঠাৎ করে বিরাজের কথা শুনে সে একটু অবাক হয়েই তাকালো বিরাজের দিকে। আপনি আপনি কে? নমস্কার বিজয়া দেবী, আমি বিরাজ, ডিটেকটিভ বিরাজ সেন। হাত জোড় করে হাসি মুখে বিরাজ বিজয়াকেও তার নিজের পরিচয় দিল, আর তাকেও এখানে আসার কারণটা সম্পর্কে জানালো। জানি না বাপু, আমরা ওর কি ক্ষতি করেছি। উঠে পড়ে লেগেছে আমাদের সর্বনাশ করবে বলে। বিজয়ের কথা শুনে অনুজয় তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে হাতের ইশারায় থামতে বলে বিরাজ শান্তভাবেই বিজয়াকে বলল, দেখুন বিজয়া দেবী, হয়তো আপনারা জয়িতা দেবীকে মারেননি। অনুজয়বাবু হয়তো শুধুই আপনাদের সন্দেহ করছেন, কিন্তু ওনার মৃত্যুটা যে অস্বাভাবিকভাবে হয়েছে, এক মারাত্মক বিষের প্রভাবে তার মৃত্যু হয়েছে, সেটা তো আপনারা অস্বীকার করতে পারবেন না। আর সেই বিষ তার শরীরের মধ্যে ঢুকলো কিভাবে? তিনি নিজেই কি সেই বিষ খেয়েছেন নাকি অন্য কারো হাতের পেছনে আছে, সেটা বার করার জন্য অনুজয়বাবু আমাদের নিযুক্ত করেছেন। জয়িতা দেবী অনুজয়বাবুর একমাত্র বোন ছিলেন, তাই ওনারও অধিকার রয়েছে নিজের বোনের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা। বিরাজের কথা শুনে বিজয়া দেবীর মন একটু নরম হলো বলেই মনে হলো, তাই এবার গলার স্বর কিছুটা নরম করেই বলল, ঠিক আছে, আমাদের কি করতে হবে বলুন। বেশি কিছুই নয়,
আমাদের সাথে একটু কোঅপারেট করতে হবে। আমরা যা যা প্রশ্ন করব আমরা চাই আপনারা সকলেই আমাদের কথার সঠিক উত্তর দেবেন, তাহলেই আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনারা বসুন। রচনা মা, লতাকে গিয়ে বল না ওনাদের জন্য একটু চা নিয়ে আসতে। আচ্ছা মা। বলুন, কি জানতে চান আপনারা? প্রথমে জানতে চাই আপনাদের বাড়িতে কে কে থাকে, মানে আপনাকে ছাড়া আর কে কে আছেন এ বাড়িতে? বাড়িতে আমি থাকি, আমার স্বামী অলোক থাকে, আমার মেয়ে রচনা, আমার ছেলে বিজয়, আর আমাদের একজন মেড থাকে, তার নাম লতা। আচ্ছা, তা সবাইকে এখন বাড়িতে পাওয়া যাবে নিশ্চয়ই? মানে সবার সাথেই আলাদাভাবে একটু কথা বলার দরকার ছিল। হ্যাঁ, কিন্তু বিজয় তো এখন অফিসে আছে। ওর অফিস থেকে ফিরতে এখনো ঘন্টাখানেক সময় লাগবে। ওর তো রবিবার ছুটি থাকে। আচ্ছা, তা বিজয়বাবুর সাথে অফিসেই না হয় কথা বলবো। এবার মূল কাজের কথায় আসি। আচ্ছা বিজয়া দেবী, আপনার ছেলের বউয়ের সাথে মানে জয়িতা দেবীর সাথে আপনার সম্পর্ক ঠিক কেমন ছিল? কথাটা শুনে বিজয়া হঠাৎ করে কেমন যেন একটু থতমত খেয়ে গেল। তারপর আর চোখে একবার অনুজয়ের দিকে তাকালো, তারপর বলল, ভালো, বেশ ভালোই ছিল। আসলে ওই শাশুড়ি বৌমার মধ্যে মাঝে মাঝে একটু ঝামেলা তো লেগেই থাকে, সেই নিয়ে কি আর মাথা ঘামালে চলে? আমি আসলে জয়িতাকে খুবই স্নেহ করতাম, আর জয়িতাও আমাকে খুব ভালোবাসতো। কিন্তু সে যে এভাবে চলে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আমার নিজের মেয়ের মতোই ছিল ও। কিন্তু বিজয়া দেবী, আমি যে শুনেছিলাম আপনার সাথে জয়িতা দেবীর সম্পর্ক মোটেই ভালো ছিল না। আপনি ওনাকে একদম নাকি পছন্দ করতেন না। ওনার বাপের বাড়ি মানে অনুজয় বাবুর বাড়ি থেকে অর্থের দাবি করেছিলেন আপনার মেয়ের বিবাহের জন্য। এসব কি সত্যি? না, মানে আসলে ছেলের বিজনেসটা ইদানিং খুব লসে রান করছে, আর আমার স্বামীর অসুস্থতার ব্যাপারে তো আপনি হয়তো জেনেই থাকবেন। তাই বৌমাকে বলেছিলাম, আসলে ও যদি ওর বাপের বাড়ি থেকে আমার মেয়ের বিয়ের টাকাটা জোগাড় করে দিতে পারে তাহলে আসলে ভালোভাবে এবছরই ওর বিয়েটা দিয়ে দিতে পারতাম। আসলে মেয়ের বিয়ের বয়সটাও তো হয়ে যাচ্ছে। যদি না দিতে পারতো তাহলেও কোনো ব্যাপার নয়, আমরা না হলে বিয়েটা পরের বছরই দিতাম। তাই বলে আপনারা কি ভাবছেন ওই সামান্য ব্যাপারের জন্য আমি প্ল্যান করে খুন করেছি আমার বৌমাকে? না না বিজয়া দেবী, আপনি ভুল ভাবছেন। এ কথা আসলে আমি বলিনি। আপনাদের চা। বিরাজের কথার মাঝখানেই প্লেটে করে 3 কাপ চা আর বিস্কুট এনে হাজির করল লতা। নিন, আপনারা চাটা খেয়ে নিন। প্রথম চায়ের কাপটা নিয়ে অনুজয়ের দিকে বাড়িয়ে দিল বিরাজ। এই নিন অনুজয় বাবু, চা নিন। না মানে আসলে আরে নিন নিন, এটা আপনার বোনের শ্বশুর বাড়ি। আর যদি আপনার বোন বেঁচে থাকতেন তবে কি জয়িতা দেবী আপনাকে এরকম শুধু মুখে বসে থাকতে দিতেন? 1 কাপ চা খেলে এ বাড়ির মানুষেরা আশা করি কিছু মনে করবেন না, বরং জয়িতা দেবী ওপর থেকে খুশিই হবেন। বিরাজের কথাতে অনুজয় মাথা নিচু করে চায়ের কাপটা নিয়ে নিল। এরপর বিরাজ প্রদ্যুগ্নকে অপর চায়ের কাপটা দিয়ে নিজে একটা চায়ের কাপ নিল। বাহ, চাটা তো বেশ হয়েছে। আচ্ছা, আপনিই তো নিশ্চয়ই এই বাড়ির মেইড, মানে কাজের মহিলা লতা দেবী, তাই না? রান্নাটা যে আপনি বেশ ভালোই করেন সেটা আপনার হাতের চা খেয়েই বুঝতে পারছি। লতা, তুই এখন ভেতরে যা, গিয়ে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেল। হ্যাঁ বিজয়া দেবী, কি যেন বলছিলাম? ও আচ্ছা, জয়িতা দেবীর মৃত্যুর ব্যাপারটা নিয়ে। দেখুন, আমি একবারও বলছি না যে আপনি এই মৃত্যুর ব্যাপারটার সাথে কোনোভাবে যুক্ত, তবুও একটা মৃত্যু যখন এ বাড়িতে ঘটে গেছে তখন কাউকেই তো সন্দেহের তালিকার বাইরে রাখা যায় না, বলুন? অনুজয়বাবু যখন আমাকে একটা ভার দিয়েছেন তখন সেটা তো ঠিকভাবে করাটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে।
কি তাই না? আমার আর কিচ্ছু বলার নেই, যা জানি সবই তো বললাম আপনাদের। এখন যদি সব কথা শুনে বৌমার মৃত্যুর ব্যাপারে যদি আমাদের কারো ব্যাপারে সন্দেহ হয় তো... আপনি আবারও কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমি আসলে আপনাদের সকলের সাথে একটু কথা বলতে চাই, যাতে জয়িতা দেবীর মৃত্যুটা আদৌ কোনো অস্বাভাবিক মৃত্যু কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারি। বিরাজের কথার মধ্যে এমন একটা অনুনয়ের সুর আছে যে তার কথা শুনে যে কারোর মনই সহজে শান্ত হয়ে যাবে। গোয়েন্দার কথার মধ্যে এরকম একটা স্নিগ্ধতার ব্যাপার চট করে লক্ষ্য করা যায় না। বলছিলাম যে আপনাদের ঘরটা নিশ্চয়ই উপরে। আপনার স্বামী অলোকবাবুর সাথে একটু কথা বলতাম, আর আপনার মেয়ের সাথে আর বাড়ির মেয়েড লতা দেবীর সাথেও একটু আলাদাভাবে কথা বলার ছিল। হ্যাঁ, উপরে চলে যান, তবে একটু মনে রাখবেন আমার স্বামী কিন্তু অসুস্থ। তাই আসলে ওনাকে যত কম সম্ভব বিরক্ত করা যায় ততই ভালো। আচ্ছা বিজয়া দেবী, ব্যাপারটা মাথায় রাখবো। এসব প্রদ্যুম্ন, অনুজয়বাবু আপনিও আসুন। নমস্কার অলোকবাবু। দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুইজনকে অলোকবাবু চিনলেও যে ব্যক্তি হাত জোড় করে মৃদু হাসি মুখে দাঁড়িয়ে আছে তাকে তিনি চিনতে পারলেন না। নমস্কার, আমি বিরাজ সেন, প্রাইভেট ইনভেস্টিগেটর। আমি আসলে এসেছি আপনার বৌমা মানে জয়িতা দেবীর মৃত্যুর তদন্ত করতে। ও আচ্ছা, বসুন আপনারা। অলোকবাবুর কথাতে ওরা তিনজন খাট আর পাশে থাকা চেয়ারটাতে ভাগাভাগি করে বসে পড়ল। দেখুন, জয়িতা তো শুধু আমার বৌমা ছিল না, আমার মেয়ে ছিল। এ বাড়িতেও আমাকে খুব সম্মান করত আর ভালোবাসত। আমি অথর্ব হয়ে যাওয়ার পরে সবার চোখেই আমি কেমন অবহেলার পাত্র হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার মা, আমার জয়িতা মা, কোনো দিনের জন্য আমাকে অবহেলার চোখে দেখেনি। নিজের বাবার মতন ভালোবাসত সে আমাকে। আর আর আজ সে... হঠাৎ করেই হাউ হাউ করে বাচ্চা ছেলের মতো কেঁদে উঠলেন অলোকবাবু। অলোকবাবু, আপনি শান্ত হন। আপনার দুঃখটা আমরা বুঝতে পারছি অলোকবাবু, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই। জয়িতা দেবীর মৃত্যুটা যে অস্বাভাবিকভাবেই ঘটেছে সেটা তো আপনি আর অস্বীকার করতে পারবেন না। না না, আপনারা যা জিজ্ঞেস করবেন করুন। আমি কথা দিচ্ছি, আমি আপনাদেরকে সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা অলোকবাবু, তবে মূল কথাতে আসা যাক। জয়িতা দেবী যখন মারা গিয়েছিলেন, মানে যখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, তখন তো আপনি সেইখানেই ছিলেন, তাই না? হ্যাঁ, আসলে ওই রোজ মা আমার খাবার উপরেই নিয়ে আসে, কিন্তু ওই দিন কি মনে হতে আমি নিচে নেমেছিলাম। যদিও খুবই কষ্ট হয়েছিল, তবুও মা রোজ কষ্ট করে খাবার নিয়ে আসে, আর আমি একদিন একটু কষ্ট করতে পারবো না কেন? কেন? তাই গিয়েছিলাম। আর তখনই খাবার দিতে গিয়েই হঠাৎ করে না বৌমা কেমন অজ্ঞান হয়ে পড়ে গেল। হ্যাঁ, আর তারপরই... অলোকবাবু থেমে গেলেন। ব্যাপারটা আমি শুনেছি প্রদ্যুম্নর মুখ থেকে। আচ্ছা, তবে আমি উঠলাম, নমস্কার। আর হ্যাঁ, আপনার মেয়ের ঘরটা তো ওই দিকে, তাই না? হ্যাঁ হ্যাঁ বিরাজবাবু। এসো প্রদ্যুম্ন। একটু দাঁড়ান বিরাজবাবু। কথাটা বলে বিরাজ চলেই যাচ্ছিল, এমন সময় তাকে পেছন থেকে ডাকলেন অলোকবাবু। হ্যাঁ অলোকবাবু, কিছু বলছেন? আমি জানি না বিরাজবাবু, সত্যি সত্যি কেউ মেরে ফেলেছে কিনা। তবে যদি কেউ এমন জঘন্য কাজ করে থাকে, তবে তবে আপনি আমাকে কথা দিন আপনি তাদের কাউকে ছাড়বেন না, তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবেন। কথা দিন আমাকে। আচ্ছা অলোকবাবু, আমি অবশ্যই তার ব্যবস্থা করব। নমস্কার।
আসতে পারি রচনা দেবী? রচনার ঘরের সামনে এসে একটু গলা খাঁকরানি দিয়ে কথাটা বলল বিরাজ। রচনা তখন তার ঘরে খাটের ওপর বসে কি যেন লিখছিল। বিরাজকে দেখে সে বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন আপনারা। তিনজন রচনার ঘরে ঢুকে পড়ল। বিরাজ আর প্রদ্যুগ্ন খাটের ওপর বসলেও অনুজয় বসল না। সে ঘরের এক কোণায় একটু কুণ্ঠিতভাবেই দাঁড়িয়ে রইল। আচ্ছা রচনা দেবী, আপনার সাথে জয়িতা দেবীর সম্পর্ক কেমন ছিল? মানে আমি বলতে চাইছি হয়তো ভালোই ছিল নাকি? হ্যাঁ, অবভিয়াসলি বৌদির সাথে আমার সম্পর্ক তো বেশ ভালোই ছিল। বেশ। আপনার নাকি সামনেই বিয়ে ঠিক হয়ে গেছে। পাত্রের নাম খুব সম্ভবত জয়ন্ত, এই শহরেই থাকে। হ্যাঁ, আসলে ওই আর কি। আচ্ছা, তা আপনার বিয়ের জন্য আপনার মা যে জয়িতা দেবীর বাবার বাড়ি মানে অনুজয় বাবুদের কাছ থেকে টাকা চেয়েছিলেন, সে ব্যাপারে আপনার মতামত কী ছিল? মানে আপনি কি এই ব্যাপারটাকে সমর্থন করেছিলেন? দেখুন, এটা তো আমার বাড়ির লোকের ব্যাপার ছিল। মা বৌদির কাছে টাকাটা চেয়েছিল, আর বৌদিও তো দিতেই চেয়েছিল। বৌদি আমাকে বলেছিল আমাদের বিয়েতে বৌদির সাধ্য মতন খরচ করবে। বৌদি আমাকে ভালোই বাসতো। আসলে দাদার বিজনেসটা এখন তেমন ভালো যাচ্ছিল না, তো তাই বৌদি আমাকে বলেছিল আমার কোনো চিন্তা নেই, সে নিজে দাঁড়িয়ে থেকে তার ছোট বোনের বিয়ে দেবে। বৌদি আমাকে নিজের ছোট বোনের মতোই দেখতো, আর আমিও বৌদিকে বড় দিদির মতনই দেখতাম আর কি। রচনার বলা এই মিথ্যে কথাগুলো অনুজয়ের একদম অসহ্য লাগছিল। তার মনে হচ্ছিল সে রচনার মুখের ওপর কোনো জবাব দিয়ে দিক, বিরাজকে বলে দিক রচনা যা বলছে সব একেবারে মিথ্যে কথা। কিন্তু এখানে আসার আগে বিরাজ তাকে বলেছিল যে সেখানে যাই ঘটুক না কেন, খুব অসুবিধার কারণ না হলে অনুজয় যেন কাউকেই কিছু না বলে। তার সেখানে কাজ হবে চুপ করে থাকা, আর বিরাজ কি করছে সেই সব লক্ষ্য করা। আর ওদের কারো কথাতে কোনো রকম অসঙ্গতি দেখা দিলে পরে বিরাজকে সেই ব্যাপারটা সম্পর্কে বলতে। আচ্ছা বুঝলাম। এবার আপনাকে আরেকটা কথা বলি রচনা দেবী, আপনি তো জয়িতা দেবীকে অনেক দিন থেকেই চেনেন, তা ওনার স্বভাব সম্পর্কে কি আপনি কিছু বলতে পারবেন? মানে ওনার কি কি ভালো গুণ আছে আর ওনার খারাপ স্বভাব কিছু ছিল কি না? না না, বৌদির তো কোনো খারাপ স্বভাব ছিল না। বৌদি বেশ ভালো ছিল, আর খুব মিশুকেও ছিল। সবার সাথেই বৌদি মানিয়ে গুছিয়ে চলতে পারতো। বেশ। আচ্ছা, জয়িতা দেবীর কোনো বিশেষ স্বভাবের সম্পর্কে কি আপনি জেনে থাকবেন? মানে এমন কোনো স্বভাব যা তিনি খুব পছন্দ করতেন? বিশেষ স্বভাব মানে, হ্যাঁ, বৌদি সাজগোজ করতে খুব পছন্দ করত। আর কোনো ওকেশন বা কোথাও বেরোনোর না থাকলেও বৌদি বাড়িতেও বেশ সেজে গুজে পরিপাটি হয়েই থাকতে পছন্দ করত। আচ্ছা রচনা দেবী, অনেক ধন্যবাদ। আর একটা কথা, আপনাদের বাড়িতে যে মেয়ের আছে মানে লতা দেবী, ওনার সাথে আমি একটু আলাদাভাবে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি লতাদিকে ডেকে দিচ্ছি। লতাদি, লতাদি। হ্যাঁ দিদিমণি, আমাকে ডাকছো? লতাদি, এনারা তোমার সঙ্গে একটু কথা বলতে চান। হ্যাঁ দাদাবাবু, বলুন। না মানে আমি বলছিলাম যে জয়িতা দেবী মানে আপনার দাদাবাবু আর বৌদিমণি কোন ঘরে থাকতেন সেই ঘরটা আমাদের একবার দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ দাদাবাবু, আসুন আমার সাথে। লতা বিরাজদের নিয়ে বিজয়ের ঘরে গেল। এটাই দাদাবাবুদের ঘর ছিল। ঘরটা তো বেশ সাজানো গোছানো দেখছি। আপনার বৌদি নিশ্চয়ই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতেন। হ্যাঁ দাদাবাবু, বৌদিমণি বেশ সাজানো গোছানোও ছিল। ততক্ষণে বিরাজ ঘরের এদিক ওদিকে ঘুরে বেড়াতে শুরু করেছে। কখনো ঘরের শোকেসটা ভালো করে দেখছে, কখনো জানলার কাছটাতে গিয়ে বাইরের দিকে উঁকি মারছে, কখনো বা হুট করে ঘরের খাটের তলায় ঢুকে পড়ছে। এ কি বিরাজ, তুই কি কিছু খুঁজছিস নাকি? না, কিছু না। খাটের তলা থেকে বেরিয়ে কথাটা বলল বিরাজ। আচ্ছা লতা দেবী, আমাকে একটা কথা বলুন তো, আপনার বৌদিমণি মানুষ হিসেবে কেমন ছিলেন? মানে ওনার স্বভাবটা ঠিক কেমন ছিল? আপনার কাছ থেকে কিন্তু সত্যি কথাটাই শুনতে চাই। বৌদিমণি তো আসলে
খুব ভালো ছিল, বড়ই হাসি খুশি আর বেশ শান্ত ছিল। সত্যি কথা বলতে এই বাড়ির লোকজনদের মধ্যে আমার বৌদিমণিকেই সবচেয়ে বেশি ভালো লাগতো। কিন্তু কয়েকদিন ধরে বৌদিমণিকে দেখতাম কেমন যেন একটু মনমোড়া হয়ে থাকতো। আসলে 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 কি লতা দেবী? আসলে দাদাবাবুর সাথে বৌদিমণি প্রায়ই একটু কথা কাটাকাটি লেগে থাকতো। না না, বৌদিমণি কিছু বলতো না, দাদাবাবুই ঝগড়া করতো, বেশ রেগে গিয়ে কথা বলতো বৌদিমণির সাথে। দাদাবাবু আবার ওই নূপুর দিদিমণির সাথে মানে একটু ভাবছিল তো। নূপুর? নূপুর কে? নূপুর দিদিমণি আসলে ওই যে আমাদের মিনিস্টার সাহেব বিকাশবাবু আছেন না, ওনার মেয়ে। দাদাবাবুর সাথে তো প্রথমে বড় মা আর বড়বাবু ওই মেয়েটারই বিয়ে ঠিক করেছিল, কিন্তু দাদাবাবু ওদের কথা না শুনে বৌদিমণিকে বিয়ে করে নিয়ে এসেছিল। এই নিয়ে দাদাবাবুর সাথে বড় মার খানিক কথা কাটাকাটিও হয়েছিল, তবে পরে আবার সব ঠিক হয়ে যায়। পরে অবশ্য বড় মা সব কিছু মেনে নেন, নিজের ছেলে বলে কথা। তবে 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 কি লতা দেবী? তবে বড় মা এখনো বৌদিমণিকে ঠিক পছন্দ করেন না। বৌদিমণিকে অবশ্য রচনা দিদিও পছন্দ করে না। আমি ওদের কথায় কাজের মেয়ে, নুন খেয়ে বদনাম করা আমার স্বভাব নয়। তবে যেটা সত্য সেইটাই বলছি আপনাদেরকে। তবে বৌদিমণি মানুষটা খুব ভালো ছিল। বড়বাবু, বড় মা, রচনা দিদি সবাইকে বৌদিমণি খুব ভালোবাসতো। কেন যে ভগবান তাকে ওপরে তুলে নিল। বিরাজ আর চোখে অনুজয়ের দিকে তাকিয়ে দেখল সেও মুখটা শুকনো করে ঘরের এক কোণাতে দাঁড়িয়েছিল। আর আপনাদের দাদাবাবু মানে বিজয়বাবু, ওনার সাথে জয়িতা দেবীর সম্পর্ক কেমন ছিল? আর নূপুর দেবী মানে মিনিস্টারের মেয়ের সম্পর্কে কি যেন বলছিলেন আপনি? দাদাবাবুর সাথে বৌদিমণির সম্পর্ক তো প্রথমে বেশ ভালোই ছিল, কিন্তু কয়েক মাস আগে থেকে দাদাবাবু একটু লেট করে বাড়ি ফিরতো, বলতো অফিসের কাজ থাকতো। কিন্তু আমার মনে হয় কি জানেন, দাদাবাবু অফিসের কাজ থাকতো না, দাদাবাবু লুকিয়ে লুকিয়ে ওই মেয়েটার সাথে দেখা করতো। আমি বৌদিমণিকে বলেছিলাম এ কথা, বৌদিমণি বিশ্বাস করতো না। আসলে দাদাবাবুর ওপর বৌদিমণির অগাধ ভালোবাসা আর বিশ্বাস ছিল। বুঝলাম। আচ্ছা, আপনি কি করে বুঝতেন যে বিজয়বাবুর অফিসের কাজ থাকতো না, কারো সাথে দেখা করতে যেত? আপনি কি সে ব্যাপারে কোনো পোক্ত প্রমাণ পেয়েছিলেন? না, সেরকম কিছু নয়, আসলে আমি একটু অনুমান করেছিলাম। আচ্ছা, বুঝলাম। আচ্ছা লতা দেবী, আমাকে একটা কথা বলুন তো, জয়িতা দেবীর কোনো বদ অভ্যেস ছিল? মানে আমি বলতে চাইছিলাম দাঁত দিয়ে নখ কাটা বা সেরকম কিছু। হ্যাঁ, বৌদিমণি তো মাঝে মাঝেই দাঁত দিয়ে নখ কাটতো, কিন্তু সেটা আপনি জানলেন কিভাবে? একটু আন্দাজ করেছিলাম, এই আর কি। আচ্ছা, আপনার বৌদিমণি তো সাজতে খুব ভালোবাসতেন, এইখানেই নিশ্চয়ই তার সমস্ত সাজের উপকরণ আছে। ঘরের ড্রেসিং টেবিলটার দিকে ইশারা করে কথাটা লতাকে বলল বিরাজ। হ্যাঁ দাদাবাবু, সেইখানে বৌদিমণির সমস্ত সাজগোজের জিনিস রয়েছে। মনে হচ্ছে রহস্যটা এর মধ্যেই কোথাও রয়েছে। আচ্ছা প্রদ্যুম্ন, তোর কাছে গ্লাভসটা তো আছে নিশ্চয়ই, ওটা আমাকে দে তো একবার। বিরাজের উৎসাহ দেখে প্রদ্যুগ্ন গ্লাভসটা বার করে বিরাজকে দিল। বিরাজ সেটা নিয়ে হাতে পরে নিল। তারপর ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে একটা হালকা সবুজ রঙের নেল পালিশ হাতে তুলে নিয়ে আধ মিনিট সেটাকে ভালো করে দেখে বেশ কৌতূহলের সাথে বলল, বাহ, এই নেল পালিশের কালারটা তো বেশ সুন্দর। হ্যাঁ, এই নেল পালিশটা তো দাদাবাবু মানে অনুজয় দাদাবাবুই দিয়েছিল বৌদিমণিকে। তাই নাকি অনুজয়বাবু? অনুজয়ের দিকে তাকিয়ে বেশ উৎসাহের সাথে কথাটা বলে উঠল। বিরাজ লক্ষ্য করল তার এই কথা শুনে হঠাৎ অনুজয়ের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। একটু ইতস্ততভাবেই সে বলে উঠল, না মানে আসলে হ্যাঁ, আসলে জয়িতা সাজতে খুব ভালোবাসতো, তাই যখনই আসতাম ওর জন্য সাজগোজের জিনিসপত্র নিয়ে আসতাম। দিন 15 আগে আমি ওকে এই নেল পালিশটা দিয়েছিলাম। আচ্ছা প্রদ্যুম্ন, এই নেল পালিশটার একটু ফরেন্সিক টেস্ট করতো, দেখ তো
এর মধ্যে কিছু পাওয়া যায় কি না। আর হ্যাঁ, নেল পালিশে থাকা ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই চেক করবি। বিরাজ পকেট থেকে একটা পিপি বার করে নেল পালিশের শিশিটা তাতে ভরে প্রদ্যুগ্নর হাতে দিল। মনে হচ্ছে আমরা একটা ক্লু পেয়ে গেছি। আচ্ছা লতা দেবী, আমরা তাহলে এখন আসছি। বিজয়া দেবী কোথায়? নিচে আছে নিশ্চয়ই। যাওয়ার সময় তো ওনাকে বলে যাওয়া দরকার। হ্যাঁ, বড় মা নিচেই আছে। আচ্ছা, আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। এসো প্রদ্যুম্ন, অনুজয় তুমিও এসো।